নমস্কার, আমার নাম শোভন। আপনারা দেখছেন শোভনিশ অ্যাস্ট্রোলজি। এখানে আমরা যে কোনো আগ্রহী ব্যক্তির বিনামূল্যে ভাগ্য গণনা ও কুষ্টি বিচার করে থাকি। আজকে আমরা যার কুষ্টি দেখব তার নাম অরিন্দম মাইতি। ইনি 14th নভেম্বর এনার জন্ম, 1994, 11:30 PM, আর তমলুকে। আরেকটা জিনিস বলে রাখি শুরু করার আগে, যে এখানে আমরা যে জন্মছক বিচার করি সেটা একদম বেসিক, সেটা D1 চার্টার উপর বেস করে মোস্টলি। তো কারো যদি কেউ যদি খুব সিরিয়াস হয় তার ভাগ্যের ব্যাপারে, তার লাইফে কিছু চেঞ্জেস আনতে চায়, কোনো স্ট্রাগলের মধ্যে দিয়ে যাচ্ছে, কিছু পজিটিভ চেঞ্জেস চাই, কিছু পসিবল রেমেডিস করাতে চান এবং জেমস্টোন সাজেশনস নিতে চান, একদম অ্যাকুরেট জেমস্টোন সাজেশনস নিতে চান, এই সমস্ত ক্ষেত্রে তাকে অবশ্যই ডিটেলড অ্যানালিসিসের সাহায্য নেওয়া উচিত তার, এবং সেটা তিনি যে কোনো কারোর কাছ থেকে নিতে পারেন। আমার কাছ থেকে যদি কেউ নিতে চান, ডিটেল অ্যানালিসিস করাতে চান, সেক্ষেত্রে তিনি আমার নাম্বার এই ভিডিওর ডিসক্রিপশানে পেয়ে যাবেন। আমার পার্সোনাল কনসালটেশনের ফিজ হচ্ছে 501 টাকা। তাহলে এই জন্মছকটি বিচার শুরু করা যাক। জয় মা দুর্গা, জয় বজরংবলী। তো আমরা যে চার্টটা দেখতে পাচ্ছি, এখানে দেখছি যে লগ্ন যেটা বসেছে, প্রথম ঘর যেটা, সেখানে লেখা আছে 5, অর্থাৎ এনার সিংহ লগ্ন। আর চন্দ্র যেখানে বসে সেটা হয় চন্দ্র রাশি বা রাশি, তো সেটা বসেছে 12 নম্বর রাশির ঘরে। 12 নম্বর রাশি হচ্ছে মীন রাশি, অন্তিম রাশি। তো এনার তার মানে সিংহ লগ্ন, মীন রাশি। এবার আমরা যদি ওভারঅল চকটা দেখতে শুরু করি এক এক করে ঘর। প্রথম ঘর ফাঁকা। প্রথম ঘর হচ্ছে স্বয়ংয়ের ঘর, ব্যক্তিগত মানে চরিত্র, পার্সোনালিটি, কিছু ক্ষেত্রে ফিজিক্যাল অ্যাট্রিবিউটস দেখা যায় প্রথম ঘর থেকে। সেই ঘরটি ফাঁকা, কিন্তু সেই ঘরে বিপরীত থেকে দৃষ্টি আছে শনির। তো শনির যে দৃষ্টিটা, তার থেকে বোঝা যাচ্ছে চারিত্রিক দিক থেকে ইনি একটু ন্যায়পরায়ণ হওয়ার সম্ভাবনা, কেন শনি কিন্তু ন্যায়ের কারক। তো এদিক থেকে এনার হওয়া উচিত ন্যায়পরায়ণ। এছাড়া শনির যে দৃষ্টিটা, সেটা যদি ফিজিক্যাল অ্যাট্রিবিউটের ওপর যদি এফেক্ট করে, অন্যান্য গ্রহের দৃষ্টি থাকতে পারে, আমরা এখনও শুধু প্রথম ঘর থেকে ডিরেক্ট বিপরীত থেকে দৃষ্টিটা দেখছি, তাতে এনার শনির দৃষ্টির জন্যে একটু রুগ্ন প্রকৃতির হওয়ার সম্ভাবনা, একটু রোগার ওপর শারীরিক গঠন, রুগ্ন শীর্ণ এরকম হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, এবং শ্যামবর্ণ হওয়ারও সম্ভাবনা। তো ওভারঅল গেল প্রথম ভাব থেকে, তার মানে আমরা বলতে পারি যে কোথাও না কোথাও শনির দৃষ্টির জন্য ন্যায়পরায়ণ হবে। কিন্তু ওভারঅল কিন্তু শনির যে দৃষ্টিটা এখানে পড়ছে, এটা যেহেতু শনি সিংহলগ্নের ক্ষেত্রে মারক এবং 7th হাউসে বসে বিপরীত থেকে দৃষ্টিটা ফেলছে, যে কোনো কাজকর্মে সব কিছুতে ডিলে আনবে, কেন শনি ডিলের কারক। ফলে যে কোনো কিছু হওয়া একবারে হবে না, দেরি করে হবে, বারবার করে অ্যাটেন্ড করে তারপরে করতে হবে, এই জিনিসটা বোঝা যাচ্ছে। তারপর যাচ্ছি সেকেন্ড হাউস যেটা ভূমিমাতা বাহনের ঘর, সেকেন্ড হাউস যেটা ধনকুটুম বাণীর ঘর। তো সেই ঘরেও ফাঁকা, কিন্তু বিপরীত থেকে দৃষ্টি আছে চন্দ্রের। তো চন্দ্র অ্যাকচুয়ালি কিন্তু অষ্টমভাবে নেগেটিভ, তার বিপরীত থেকে যে দৃষ্টিটা আছে সেটাও মোরলেস নেগেটিভ ফল প্রদান করবে। তো ধনকুটুম বাণী রিলেটেড বিশেষ কিছু বলার নেই, যেহেতু ঘরটি ফাঁকা, কিন্তু চন্দ্রের এফেক্টের জন্য ধনকুটুম বাণী রিলেটেড মোস্টলি নেগেটিভ ফল পাওয়ার সম্ভাবনা, এবং মুখশ্রী মায়ের সঙ্গে একটা সাদৃশ্য থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, এখানে পাশেই রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান হচ্ছে, তার জন্য হয়তো সেই আওয়াজটা হয়তো ভিডিওর মধ্যে চলে আসছে, তার জন্য দুঃখিত। তারপরে আমরা আসছি তৃতীয় ভাব, যেখানে 7 লেখা আছে। তৃতীয় ভাব হচ্ছে ছোটো ভাই বোনের ঘর, বাধাবিঘ্নের ঘর, পরাক্রমের ঘর, ছোটো যাত্রারও ঘর। তো এইখানে 4টে গ্রহ বসে গেছে। এই ঘরটাকে খুব শুভ ঘর হিসাবে ধরা হয় না, কেন 6, 8 আর 12 এই 3টে যে দুস্থান বা খারাপ ঘর, এরপরে যদি কোনো ঘরকে খারাপ হিসাবে ট্রিট করা হয় কম্পারেটিভলি, যদি আমরা ভাবি তুলনামূলকভাবে, তাহলে বলতে হবে যে এই 3টে ঘরের পরে সবথেকে খারাপ ঘর বলতে গেলে এই তৃতীয় ঘরটাকেই ধরা হয়, যেহেতু বাধাবিঘ্নর ঘর ওটা। তো সেইখানে 4টি গ্রহ বসে যাওয়া মানে বোঝা যাচ্ছে কোথাও না কোথাও লাইফে স্ট্রাগল থাকবে, প্রচুর বাধাবিঘ্ন ফেস করতে হবে। এবং সেখানেও লগ্নপতি নিচস্থ হয়ে গেছে তৃতীয়ভাবে গিয়ে, একদম পরিষ্কার বোঝা যাচ্ছে যে সারা জীবন প্রচুর খাটতে হবে, মানে খেটে কোনো কাজ উদ্ধার করতে হবে, বারবার পরিশ্রম করতে হবে, প্রচুর পণ্ডশ্রম করতে হবে, প্রচুর ফালতু পরিশ্রম করতে হবে এনাকে, এখান থেকে বোঝা যাচ্ছে। তবে কি রাহু এখানে থাকার জন্য একটা জিনিস কী হচ্ছে, রাহু একটা খারাপ কাজও করছে। সূর্যের সঙ্গে বসলে ডিগ্রি ওয়াইজ আমাদের গ্যাপটাও দেখতে হবে। সূর্য আছে 28-এ, রাহু আছে 20-তে, মানে 8 ডিগ্রি গ্যাপ, কোথাও না কোথাও 10 ডিগ্রি পর্যন্ত গ্যাপ হলে সেটাকে ধরে নেওয়া হয় যে রাহুর সঙ্গে সূর্য বা চন্দ্র বসে গেলে, এবং কেতুর সঙ্গেও গ্রহণ হয়ে গেছে। তো এনার কিন্তু কোথাও না কোথাও বোঝা যাচ্ছে যে সূর্য
গ্রহণ লেগে গেছে, তাই এনার সূর্যকে একটু পাওয়ার দেওয়া যেতে পারে, সেটা আরেকটু ডিটেল অ্যানালিসিস না করে দেওয়াটা উচিত হবে না, কেন তৃতীয় ভাব যেহেতু খুব শুভ ভাব নয় সেইখানে, কিন্তু লগ্নপতি যেহেতু এবং সে গ্রহণ লেগে গেছে সেটাও খারাপ। তো এটা একটা বিচার বিবেচনা করে তবে এনার সূর্যকে একটা পাওয়ার দেওয়া যেতে পারে। আর রাহু থাকার জন্য একটা জিনিস যেটা পজিটিভ হবে সেটা হচ্ছে, যেহেতু রাহু ডিসপোজিটার, মানে যে ঘরে বসেছে তার ডিসপোজিটার, মানে শুক্র তার স্বরাশিতে বসে আছে এবং মালিক সেই ঘরে বসে আছে এবং সেখানে রাহু বসে আছে, তার জন্য যেটা করবে, একটা পজিটিভ জিনিস রাহু করবে, সেটা হচ্ছে এখানে প্রচুর পরাক্রম দেবে। মানে বাই হুক আর বাই ক্রুক, যেন তেন প্রকারে একটা কাজকে উদ্ধার করে আনার একটা যে পরাক্রম, সেই পরাক্রমটা রাহু এনাকে দেবে, যে সোজা আঙুলে ঘি না উঠলে আমি আঙুল বাঁকিয়ে ঘি বার করবো, এইভাবে আমি কাজটা আমি হাসিল করে আনবই, এই যে একটা চেষ্টা, হ্যাঁ, এই যে জিনিসটা এটা এনার মধ্যে থাকার সম্ভাবনা, কেন রাহু এখানে থার্ড হাউসে এই জিনিসটা করায়। হ্যাঁ, এখানে মঙ্গল থাকলে কী করে, মঙ্গল থাকলে অনেকটা ভাবে যে আমি পরিশ্রম করব, হার্ডওয়ার্ক করব, করে আমি হাসিল করব, কিন্তু রাহু একই সাথে পরিশ্রমও করে, আবার একই সাথে কানিংও। রাহু খুব ধূর্ত, তো রাহু বুদ্ধি দিয়ে হোক পরিশ্রম দিয়ে হোক কাজটা হাসিল করে ছাড়ায়। তো এখানে এটা থার্ড হাউস থেকে এটা বোঝা যাচ্ছে যে এনার পরাক্রম প্রবল পরিমাণে থাকবে। আর কি আছে, বুধ আছে, তো বুধ এবং শুক্র তারাও একই কাজ করছে মোরলেস, সেই বাধাবিঘ্ন স্ট্রাগলটা বাড়াচ্ছে। শুক্র ছোটো যাত্রার কারক, ফলে ছোটো ছোটো যাত্রা বাড়িয়ে দিচ্ছে, বোঝা যাচ্ছে যে এনাকে ঘন ঘন এখান ওখান ছোটো ছোটো যাত্রা করতে থাকতে হবে, ঠিক আছে, সেইগুলো কর্মসূত্রে হোক বা যে কোনো সূত্রে হোক, এইখান থেকে এইগুলো বোঝা যাচ্ছে। আর ছোটো ভাই বোনের যোগও তৈরি হচ্ছে। তো ওভারঅল গেলো থার্ড হাউস। তারপর আসছি আমরা ফোর্থ হাউসে। ফোর্থ হাউস যেখানে 8 লেখা আছে, সেখানে বৃহস্পতি কম্বাস্ট এবং তাও 0 ডিগ্রিতে। বৃহস্পতি চতুর্থভাবে বসা এই লগ্নের ক্ষেত্রে অত্যন্ত ভালো। কেন, বৃহস্পতি অত্যন্ত কারক গ্রহ সিংহ লগ্নের ক্ষেত্রে, পঞ্চমপতি, কিন্তু সমস্যা হচ্ছে পঞ্চমপতি চতুর্থভাবে বসা তো খুব শুভ, কিন্তু বৃহস্পতি হয়ে গেছে কম্বাস্ট, অর্থাৎ অস্ত হয়ে গেছে। তো বৃহস্পতিকে এখানে পাওয়ার দেওয়াটা অবশ্যই উচিত, এবং বৃহস্পতি নিজেও 0 ডিগ্রিতে, ফলে একদম বাল্যাবস্থায় আছে, তো এটা এদিক থেকেও দুর্বল। তো এনার অবশ্যই বৃহস্পতিকে পাওয়ার দেওয়া উচিত, তাহলে এনার যেটা হয়, ভূমি মাতা বাহনের ঘরে বসেছে, চতুর্থ ভাব হচ্ছে ভূমি মাতা বাহনের, সেই রিলেটেড সমস্ত পজিটিভ ফল ইনি পাবেন। এছাড়াও যদি আমরা ভালো করে চোখ বুলাই, তাহলে আমরা আরও কয়েকটা জিনিস দেখতে পাচ্ছি, যে শনির যে দৃষ্টিটা, সেই যে দশম দৃষ্টিটা কিন্তু সেই ভূমিমাতা বাহনের ঘরে পড়ছে, সেই রিলেটেড নেগেটিভ ফল দেওয়ার চেষ্টা করছে, সেটাকেও কিন্তু বৃহস্পতি অনেকটা নিউট্রালাইজ করতে পারবে। এবং বৃহস্পতিকে যদি পাওয়ার দেওয়া হয়, তাহলে বৃহস্পতির যেটা পঞ্চম দৃষ্টি পড়বে, সেই পঞ্চম দৃষ্টিটা চন্দ্রের ওপর পড়বে, যে অষ্টমভাবে বসে আছে, সেখানে নেগেটিভ ফল দেওয়ার চেষ্টা করছে, সেটাকেও বৃহস্পতি অনেকটা নিউট্রালাইজ করতে সাহায্য করবে। তাহলে ওভারঅল বোঝা যাচ্ছে যে এই লগ্নে যদি বৃহস্পতিকে পাওয়ার দেওয়া যায়, একটা খুব ভালোভাবে পাওয়ার দেওয়া যায়, তাহলে অবশ্যই ওনার বেশ কয়েকটা দিক থেকে বৃহস্পতি এনাকে রক্ষা করবেন, নেগেটিভিটি কমাতে সাহায্য করবেন, উপরন্তু এই ঘর রিলেটেড পজিটিভ ফল প্রদান করবেন। আর তাহলে ভূমিমাতা বাউন্ড রিলেটেড যদি বলতে হবে যে মায়ের বৈশিষ্ট্য হচ্ছে অত্যন্ত সাত্ত্বিক প্রকৃতির হবে, ধার্মিক হবেন, ভালো হবেন, হ্যাঁ, শান্ত কমনীয় ব্যবহার হবে, এবং ওভারঅল মায়ের সঙ্গে সম্পর্ক জাতকের ভালো থাকার সম্ভাবনা। এবং শনির দৃষ্টির জন্য একটু খারাপ করবে সেই ঘরটা রিলেটেড কিছু, মায়ের শারীরিক অসুস্থতা, কষ্ট, এগুলো থাকতে পারে, কেন শনির দৃষ্টিটা এখানে নেগেটিভ করছে। কিন্তু যদি বৃহস্পতিকে ওভারঅল পাওয়ার দেওয়া যায়, তাহলে এই রিলেটেড সমস্ত নেগেটিভিটিকে কাটিয়ে উঠতে পারবে জাতক। তারপর আমরা আসছি পঞ্চম ভাব যেখানে 9 লেখা আছে, সেখানে ইউরেনাস নেপচুন বসে আছে। ইউরেনাস, নেপচুন, প্লুটো, এদেরকে আমরা বৈদিক জ্যোতিষে কোনো গুরুত্ব দিই না, তো এই রিলেটেড বিশেষ কিছু আলোচনা করছি না। তবে প্রথম ভাবটি হচ্ছে প্রেমের ঘর, বিদ্যার্জনের ঘর, সন্তানের ঘর। তারপর আমরা আসছি ষষ্ঠ ভাব যেখানে 10 লেখা আছে। ষষ্ঠ ভাব হচ্ছে রোগ, ঋণ, শত্রুর ঘর। সেই ঘরটি ফাঁকা, আপাত দৃষ্টিতে ফাঁকা, কিন্তু বিপরীত থেকে দৃষ্টি আছে নিচস্থ মঙ্গলের। তো নিচস্থ মঙ্গলের যে দৃষ্টিটা, সেটা কোথাও না কোথাও এনাকে নেগেটিভ একটা এফেক্ট দিতে বাধ্য করছে। হ্যাঁ, তো নিচস্থ মঙ্গলের জন্য এনার যেটা রোগ, ঋণ, শত্রুটাকে বৃদ্ধি করবে মঙ্গল এনার জন্য এই জন্মছকে পজিটিভ, কিন্তু যেহেতু দ্বাদশভাবে বসেছে এবং নেগেটিভ হয়ে বসেছে, নিচস্থ হয়ে গেছে, ফলে দ্বাদশভাবে তো নেগেটিভ ফল দেবেই, তার যে দৃষ্টিটা পড়ছে সেটা সপ্তমভাবেও নেগেটিভ একটা ইম্প্যাক্ট ফেলছে। তারপর তার যে মঙ্গলের যে অষ্টম দৃষ্টি পড়ছে, সেটা আবার যেখানে শনি বসে আছে সেখানেই পড়ছে, যেটা কিনা বিবাহিত ঘর, সেখানেও কিছু ড্যামেজ করছে। তো ষষ্ঠ ভাব নিয়ে যদি বলি, ষষ্ঠ ভাব ওভারঅল দেখা যাচ্ছে একটু হলেও নেগেটিভ, কেন, মঙ্গলের খারাপ দৃষ্টির জন্য। তারপর আমরা আসছি সপ্তম ভাব যেখানে 11 লেখা আছে, সেখানে শনি বসেছে। শনি হচ্ছে ডিলের কারক, তো বিবাহের ডিলে, বেশ দেরিতে বিয়ে,
আর বৈবাহিক জীবনেও একটু সমস্যা, কেন শনি কিন্তু যতই হোক এই জন্মছকে মারক, স্বরাশিতে বসেছে, নিজের ঘরকে খারাপ অতটা করবে না, বাকি দৃষ্টি দিয়ে বাকি ঘরগুলোকে যতটা খারাপ করবে। শনির তার যে তৃতীয় দৃষ্টিটা পড়বে এখান থেকে 1, 2, 3 এইভাবে যে দৃষ্টিটা পড়বে মেষ রাশির ঘরে, যেখানে কেতু বসে আছে, যেটা নবম ভাব পিতার ঘর, সেইখানে দৃষ্টিটা ফেলে কিন্তু শনি পিতার সঙ্গে সম্পর্ক খারাপ করাবে, ভাগ্যের ব্যাপারে খারাপ করাবে, ধর্মের ব্যাপারে খারাপ ফল দেওয়ার চেষ্টা করবে। বা শনির যে সপ্তমভাবে যে দৃষ্টিটা বললাম, যেটার জন্য শীর্ণকায় হওয়ার সম্ভাবনা, রোগা হওয়ার সম্ভাবনা জাতকের, সঙ্গে ন্যায়পরায়ণও করবে, এটা একটা সম্ভাবনা দেখাচ্ছে। আর একটা জিনিস কি, শনির দশম দৃষ্টি যেটা পড়বে মায়ের ঘরে পড়বে, যেখানে 8 লেখা আছে, সেখানেও মায়ের শরীরে রোগ ভোগ দেবে। কিন্তু শনি নিজের ঘরে বসে মানে সপ্তমভাবে বিবাহিত জীবনের ক্ষেত্রে হয়তো ততটা খারাপ নয়, কিন্তু বিয়ে হতে প্রচুর ডিলে করাবে, এটুকু কনফার্ম। আর এই ঘরে বৈবাহিক জীবনের ঘরে, দাম্পত্যের ঘর, পার্টনারশিপের ঘর, ডেলি ওয়েজেসের ঘর, সেই ঘরে কিন্তু নিচস্থ মঙ্গলের একটা দৃষ্টি পড়ছে শনির উপর। তো এখান থেকে বোঝা যাচ্ছে এনার বৈবাহিক জীবনে কিছু হার্ডেলস আসতে পারে, সেটা নবংশ কুণ্ডলী থেকে আরও বেশি ভালো ক্লিয়ার হয়ে বোঝা যাবে। তারপর আমরা আসছি তাহলে ওভারঅল 7th হাউসই বলি, বলা যেতে পারে নেগেটিভ একরকম। তারপর আমরা আসছি অষ্টম ভাবে। অষ্টম ভাব যেখানে 12 লেখা আছে, সেখানে চন্দ্র বসে আছে। অষ্টম ভাবটা কিন্তু চন্দ্রের জন্য একেবারে সুটেবল জায়গা নয়, কেন অষ্টম ভাব হচ্ছে অ্যাক্সিডেন্ট, মৃত্যুর ঘর, অকাল্টের ঘর, ঠিক আছে, হঠাৎ কোনো আনসার্টেন কোনো ঘটনা ঘটে যাওয়ার ঘর। তো সেই ঘরে চন্দ্র, এটা কোথাও না কোথাও খারাপ। কেন, চন্দ্র কালপুরুষের ছকেও যদি দেখা যায়, সেখানেও 8 নম্বর রাশি, অষ্টম রাশি, বৃশ্চিক রাশি, সেখানে কিন্তু, যেটা কিনা অষ্টম ভাব কালপুরুষের ছকে, সেখানে কিন্তু চন্দ্র হয় নিচস্থ। ফলে এটা চন্দ্রের ন্যাচারাল একটা বেনিফিক পজিশন না, ন্যাচারাল ম্যালিফিক পজিশন বলা যেতে পারে চন্দ্র। তো চন্দ্র এই জন্মছকের ক্ষেত্রে এমনিতেও দ্বাদশপতি, সে অষ্টমে বসেছে, সেটা একটা জিনিস একমাত্র এখানে বাঁচোয়া এনার হতে পারে, সেটা যদি বিপরীত রাজযোগ অ্যাক্টিভেট হয়। বিপরীত রাজযোগ অ্যাক্টিভেট করার জন্য কী হতে হয় না, কি 6, 8 এবং 12 এই তিনটে ঘরের যে কোনো একটি ঘরের মালিক হয়ে এই তিনটেরই মধ্যে যে কোনো একটি ঘরে যদি বসে, এবং আরেকটা কন্ডিশন কি, লগ্নপতিকে হতে হবে স্ট্রং। এই দুটো কন্ডিশন ফুলফিল হলে তবে হবে। এবার একটা কন্ডিশন তো ফুলফিল হচ্ছে যে চন্দ্র দ্বাদশপতি হয়ে অষ্টমে বসেছে, ঠিক আছে, কিন্তু যেহেতু লগ্নপতি এখানে উইক, তাই বিপরীত রাজযোগের ফলটা ইনি নাও পেতে পারেন। 1, 2 হচ্ছে কি, চন্দ্র এখানে বৃহস্পতি যদিও দৃষ্টিটা ফেলছে চন্দ্রের ওপরে, তার জন্য চন্দ্রের নেগেটিভিটিটা অনেকটা অংশে কমিয়ে দেবে, কিন্তু বিপরীত রাজযোগের মাধ্যমে যেরকম শুভ ফলটা দিতে বাধ্য করা হয় গ্রহকে, সেইটা হয়তো এনার হবে না, যেহেতু সূর্য এনার গ্রহণ লেগে গেছে। সেই ক্ষেত্রেও এনার যেটা বলছিলাম যে ডিটেলস অ্যানালিসিস করে যদি সম্ভব হয় এনার সূর্যকে একটু পাওয়ার দেওয়া দরকার, সেক্ষেত্রে চন্দ্র বিপরীত রাজযোগের মাধ্যমে শুভ ফল প্রদান করতে বাধ্য হবে। তাহলে অষ্টম ভাব যদি বিপরীত রাজযোগ অ্যাক্টিভেট না হয়, তাহলে ইনি খারাপ ফল পাচ্ছেন। এটা এনার সঙ্গে আরও ডিরেক্ট আলোচনা করলে বা ইন্টারাকশনের মাধ্যমে আরও ভালো বোঝা যেত, এবং অন্যান্য ডিভিশনাল চার্টগুলো দেখলেও একটু বেটার বোঝা যেত। তারপর আমরা আসছি 9th হাউসে। 9th হাউস যেখানে 1 লেখা আছে, এখানে যে এই ঘরটা নবম ভাব হচ্ছে পিতার ঘর, ধর্মের ঘর, ভাগ্যের ঘর, সেইখানে কেতু বসে গেছে। এখন কেতু যার ঘরে বসেছে, এমনিতেও কেতু যেহেতু এটা দেবতত্ত্বের কারক হচ্ছেন এই লগ্নের অধিপতি সূর্য, আর সূর্য হচ্ছে দেবতত্ত্বের মধ্যে পড়ে, আর বাকি যারা রাহু, কেতু, শনি, শুক্র, এটা দানব তত্ত্বের মধ্যে পড়ে। তো কেতু যেহেতু অপোজিট পার্টি হয়ে যাচ্ছে দানব তত্ত্বের মধ্যে, সে এই জন্মছকে মোস্টলি নেগেটিভ ফল দেওয়ার চেষ্টা করবে। তারও মধ্যে যদি আমি ডিসপোজিটার থিওরি অ্যাপ্লাই করি, সেখানে দেখছি যে নবম ভাব যেখানে 1 লেখা আছে, সেটা তার মানে মঙ্গলের ঘর, মেষ রাশির ঘর। তো মঙ্গল কোথায় বসে আছে না, মঙ্গল নিজেও খারাপ অবস্থায় বসে আছে। মঙ্গল যদি এই ছকে পজিটিভ হয়ে বসতো, তাহলে হয়তো কেতু নেগেটিভ ফল দিতে পারতো না ততটা, কেতু পজিটিভ ফল দিতে বাধ্য হতো কিছুটা। কিন্তু যেহেতু কেন কেতু স্পিরিচুয়ালিটির কারক, এটাও ভাগ্যের ধর্মের ভাব, তো সেখান থেকে একটু কানেক্ট হচ্ছে, কোথাও না কোথাও এটা কেতুর কারক ভাব, কিন্তু এই যে মঙ্গল খারাপ হওয়ার জন্য কেতু এখানে খারাপ ফল দেবে। এবং পিতার সঙ্গে মনোমালিন্য, পিতার সঙ্গে সম্পর্ক খারাপ, এগুলো এখান থেকে বোঝা যাচ্ছে। কোথাও না কোথাও স্পিরিচুয়ালিটির সঙ্গে কানেক্টেড থাকবে, কেন কেতু স্পিরিচুয়ালিটির কারক, এবং এই ঘরটাও হচ্ছে ধর্মের ঘর, স্পিরিচুয়ালিটির ঘর, তো সেই রিলেটেড একটা কানেকশন এনে থাকবে, কিন্তু পিতার সঙ্গে সম্পর্ক খারাপ করছে এবং ভাগ্যের দিক থেকেও খারাপ করছে। তারপর আসছি দশম ভাবে। দশম ভাব যেখানে 2 লেখা আছে, দশম ভাব রিলেটেডও দশম ভাব ফাঁকা আছে, কিন্তু বৃহস্পতি বিপরীত থেকে দৃষ্টি আছে, সেই জন্য এনার দশম ভাব রিলেটেড কিছু পজিটিভ ফল ইনি পেতে পারেন, এবং বৃহস্পতিকে যদি পাওয়ার দেওয়া যেতে পারে, তাহলে ইনি টিচিং প্রফেশনে এনার যাওয়ার সম্ভাবনা আছে, কেন দশম ভাব হচ্ছে কর্মস্থান। তারপর আমরা আসছি একাদশ ভাবে। একাদশ ভাব যেখানে 3 লেখা আছে,
একাদশ ভাব হচ্ছে লাভের ঘর, ইচ্ছাপূর্তির ঘর, বড় ভাই বোনের ঘর, ছোটোখাটো রোগভোগের ঘর। সেই ঘরটি ফাঁকা এবং বিপরীত থেকে ইউরেনাস নেপচুনের দৃষ্টির কোনো গুরুত্ব নেই। এছাড়া যদি আমরা দেখি অন্য কোনো গ্রহে যদি দৃষ্টি থেকে থাকে সেরকম যদি আমরা দেখি তাহলে আছে কিন্তু রাহুর দৃষ্টি আছে। রাহুর এই ঘরে দৃষ্টিটা উচ্চস্থ হয়, তবে সেখানে খুব বেশি ইম্প্যাক্ট এখানে ফেলবে বলে মনে করছি না। তবে কিছু রাহুর মহাদশা চললে কিছু লাভ এনার হতে পারে, যেহেতু রাহু এই ঘরটিতে মানে তৃতীয় রাশি অর্থাৎ মিথুন রাশির ঘরে উচ্চস্থ হয়, ফলে রাহুর যে নবম দৃষ্টিটা এখানে পড়ছে সেই রিলেটেড কিছু পজিটিভ ফল এনাকে দিতে পারে। তারপর আমরা আসছি দ্বাদশ ভাব যেখানে 4 লেখা আছে, সেখানে মঙ্গল নিচস্থ, অর্থাৎ কর্কট রাশির ঘরে মঙ্গল নিচস্থ হয়, সেই জন্য মঙ্গল নিচস্থ এখানে। দ্বাদশ ভাবে মঙ্গল নিচস্থ হওয়ার জন্য যেটা দেখা যাচ্ছে এনার খরচ প্রচুর পরিমাণে হবে, ব্যয়ের ঘরে বসেছে মঙ্গল, এবং মঙ্গল হচ্ছে এনার চতুর্থপতি। ফলে চতুর্থপতি দ্বাদশভাবে গেলে কী হয় না, ভূমিমাতা বাহন রিলেটেড হচ্ছে দেখা হয় চতুর্থ ভাব থেকে। সেই ভূমিমাতা বাহনের কারক যখন দ্বাদশভাবে চলে যায় ব্যয়ের ঘরে, তখন বোঝা যায় যে ভূমিমাতা বাহনের জন্য খরচ হবে এনার, মানে মায়ের জন্য কোনো খরচ হবে, মায়ের রোগ ভোগের জন্য, ট্রিটমেন্টের জন্য খরচ হতে পারে। 1 2 কি না, বাড়ির কোনো সমস্যা, রিপেয়ারিং, হেনা তেনা এসব লেগে থাকতে পারে, সেইগুলো মেরামতি বা এই ধরনের কোনো কাজের জন্য পয়সা খরচ হতে পারে। 3 হচ্ছে যদি কোনো যানবাহন বাহন কেনেন, সেই ক্ষেত্রে সেই বাহন রিলেটেড কোনো রিপেয়ারিং হেনা তেনা লেগেই থাকবে, সেই সমস্ত জিনিসও প্রচুর খরচ করাবে মঙ্গল। এইগুলো এখান থেকে বোঝা যাচ্ছে, এবং মঙ্গলের নিজভঙ্গ হওয়ার কোনো চান্স দেখা যাচ্ছে না, ফলে মঙ্গল এখানে বেশ নেগেটিভ ফল এনাকে প্রদান করবে। এখানে মঙ্গলকে একটু রেমেডি করা সম্ভব হলে রেমেডি করতে হবে, যাতে একটু মঙ্গল তার নেগেটিভ ফলটা কম দেয় এনাকে। এবং এক্ষেত্রে হনুমান জয়স ইনি পড়তে পারেন, বেশ কাজ হয়, ইনি আপাতত এটাই ট্রাই করতে পারেন। তো ওভারঅল তাহলে আমাদের অ্যানালিসিস এখানে কমপ্লিট হয়ে গেল। তাহলে আমরা ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ।